ক্লাস 12-এর সলিড স্টেট বা কঠিন অবস্থা চ্যাপ্টারের শেষ অংশটা আমরা এই ভিডিওতে পড়ব। আমরা এর আগেই কতগুলো ক্লাসের মাধ্যমে সলিড স্টেটের কেলাস সম্পর্কে জেনেছি, তার আকার, তার গঠন, তার মধ্যে অশুদ্ধি, যাবতীয় জিনিস জেনেছি। আমরা এখানে কেলাসের বিশেষ দুটো ধর্ম সম্পর্কে পড়ব। একটা হচ্ছে তড়িৎ ধর্ম আর একটা হচ্ছে চৌম্বক ধর্ম। এখন কেলাস তৈরি করতে পারে এরম কিন্তু যৌগ হতে পারে, মৌল হতে পারে। এরম পদার্থ সমযোজীয় হতে পারে, তড়িৎযোজীয় হতে পারে। কেলাস গঠনের উপরে কিন্তু সমযোজ্যতা, তড়িৎযোজ্যতা নির্ভর করে না। যেমন চিনিও একটা কেলাস তৈরি করতে পারে, চিনি সমযোজী। আবার সোডিয়াম ক্লোরাইডও কেলাস তৈরি করতে পারে, সোডিয়াম ক্লোরাইড তড়িৎযোজী। আবার ধাতুরাও কেলাস গঠন করে। ধাতুর যে পরমাণুগুলো থাকে সেই পরমাণুগুলো বিশেষ প্রক্রিয়ায় ধাতব কেলাস গঠন করে। ধাতুর সেই কেলাসটিকেও কিন্তু আমরা এই কঠিন অবস্থার মধ্যে ফেলব। সুতরাং বিভিন্ন কেলাস তাদের তড়িৎ ধর্ম কীরকম হবে? তাদের তড়িৎ ধর্মের তিনটে অংশ: পরিবাহী, কুপরিবাহী এবং অর্ধপরিবাহী। সংজ্ঞা আমরা জানি, আগের একটা ক্লাসে অর্ধপরিবাহী সম্পর্কে ডিটেল আলোচনা আমরা করেছি। কিন্তু এখানে সেই কেলাসের এই তড়িৎ ধর্মগুলো আমরা একটি বিশেষ তত্ত্বের মাধ্যমে পড়ব। সেই তত্ত্বটার নাম হচ্ছে ব্যান্ড তত্ত্ব বা ব্যান্ড থিওরি। বন্ড না, ব্যান্ড, ব্যান্ড থিওরি। ব্যান্ড থিওরির মাধ্যমে পড়ব। বন্ধনে আণবিক কক্ষ তত্ত্ব বা মলিকিউলার অরবাইটাল থিওরি আবিষ্কার হওয়ার পরে এই তত্ত্বটা তৈরি হয়। এই তত্ত্ব অনুযায়ী যখন কোনো পরমাণু, কোনো কঠিন পদার্থের পরমাণুগুলো বন্ধনে অংশগ্রহণ করতে চায়, তখন তারা তাদের বাইরের যোজক কক্ষগুলোকে পরস্পরের সাথে অভিলেপিত করে, মানে মিশিয়ে দেয়। আমরা যেরকম ভ্যালেন্স বন্ড থিওরিতে যেরকম বন্ধন পড়েছিলাম, সেরকম বন্ধন এরকম হয় না। আমরা যেরকম আণবিক কক্ষ তত্ত্ব বা মলিকুলার অরবিটাল থিওরিতে যেভাবে ওভারল্যাপিং পড়েছিলাম, এখানে ওভারল্যাপটা সেই রকমভাবে ব্যাখ্যা করা হয়। অর্থাৎ দুটো পরমাণু, তাদের একই স্তরে অবস্থিত দুটো কক্ষক বা দুটো কক্ষ, তারা পরস্পর অভিলেপিত হবে, কাছাকাছি আসবে, এসে পরস্পর মিশে যাবে। একটা লোয়ার এনার্জি লেভেল তৈরি করে, একটা হায়ার এনার্জি লেভেল তৈরি করে। এটা আমরা এমো থিওরিতেই পড়েছি। লোয়ার এনার্জি লেভেলকে বলা হয় বন্ডিং, আর হায়ার এনার্জি লেভেলকে বলা হয় অ্যান্টি বন্ডিং। এটা আগে দেখেছিলাম। এখানেও কঠিনের ক্ষেত্রেও তাই। যখন পরমাণুগুলো পরস্পরের কাছাকাছি এসে কেলাস গঠন করে বা পরস্পর যুক্ত হয়, তাদের শেষ কক্ষ অর্থাৎ যোজক কক্ষগুলো পরস্পরের সাথে মিশে যায়, যুক্ত হয়ে যায়, লিনিয়ারলি ওভারল্যাপ করে, সরলরৈখিকভাবে যুক্ত হয়ে যায়। যুক্ত হয়ে গিয়ে একটা কমন অরবাইটাল, সাধারণ অরবাইটাল তৈরি করে, যাকে বলা হচ্ছে ব্যান্ড। যখন তারা পরস্পর যুক্ত হয়, তখন সেই উপকক্ষগুলো যুক্ত হতে গিয়ে দুটো পৃথক শক্তিস্তর গঠন করে। একটা শক্তিস্তরকে বলা হচ্ছে বন্ডিং শক্তিস্তর, যেটা এনার্জেটিক্যালি লোয়ার, সিগমা দেওয়া হয়, ডিনোট করা হয়। আর আরেকটা শক্তিস্তরের নাম হচ্ছে অ্যান্টি বন্ডিং শক্তিস্তর, যেটা এনার্জেটিক্যালি হায়ার থাকে, যাকে সিগমা স্টার দিয়ে ডিনোট করা হয়। তাহলে ছিল প্রত্যেকের একটা করে যোজক কক্ষ, তারা যুক্ত হয়ে গিয়ে দুটো পৃথক শক্তিস্তর গঠন করে, এটি ভিতরের দিকে, একটি বাইরের দিকে। প্রথম যে ভিতরের যে শক্তিস্তরটা, ইলেকট্রনগুলো সাধারণত সেই শক্তিস্তরে থাকে, এবং এই শক্তিস্তরটা বা এই ব্যান্ডটার নাম দেওয়া হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। ভ্যালেন্স ব্যান্ড, বা এটাকে বাংলায় বলা যেতে পারে যোজ্যতা পটি। আর যেটা এনার্জেটিক্যালি হায়ার, আপার লেভেলে আছে, সমস্ত কঠিনটার বাইরের দিকে আছে, তার নাম দেওয়া হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। কন্ডাকশন ব্যান্ড বা পরিবাহী পটি। তাহলে ভ্যালেন্স অরবাইটালগুলো দুটো পৃথক শক্তিস্তর তৈরি করে, ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড। একটা কেলাস তড়িৎ পরিবাহী হবে না তড়িতের কুপরিবাহী হবে না অর্ধপরিবাহী হবে, সেটা সম্পূর্ণরূপে ডিপেন্ড করে এই দুটো ব্যান্ডের মধ্যে শক্তির পার্থক্যের ওপর। ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মধ্যে শক্তির পার্থক্যের ওপর ডিপেন্ড করে। যেমন আমরা পরিবাহীর ক্ষেত্রে কি বলতে পারি? যদি ভ্যালেন্স ব্যান্ডকে আমরা এইভাবে যে কোনো একটি ব্লক দিয়ে ডিনোট করি, এখানে এটাকে বলছি ভ্যালেন্স ব্যান্ড, যেখানে ইলেকট্রনগুলো ঘোরে। আর এর পরে আছে
কন্ডাকশন ব্যান্ড বা পরিবাহী পটি, সেটা এনার্জেটিক্যালি হায়ার উপরে থাকে। কিন্তু পরিবাহীর ক্ষেত্রে দেখা যায় ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড পরস্পর যুক্ত এবং পরস্পর এইভাবে কাছাকাছি অভিলেপিত হয়ে থাকে, কাছাকাছি থাকে। ফলে খুব সহজেই বাইরে কোনো তাপ বা কোনো শক্তি প্রয়োগ ছাড়াই ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে বা পরিবাহী পটিতে চলে যায়। তার ফলে তারা সহজেই ইলেকট্রন বা তড়িৎ প্রবাহিত করতে পারে। তাহলে ধাতু বা কোনো পরিবাহী কেলাসের ক্ষেত্রে কী হয়, তাদের ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড পরস্পর কাছাকাছি থাকে বা যুক্ত হয়ে থাকে। এই জন্য তারা খুব সহজে তড়িৎ পরিবাহী বা হয়ে যায় বা তড়িৎ পরিবহন করে। কুপরিবাহীর ক্ষেত্রে কী হয়? কুপরিবাহীর ক্ষেত্রে দেখা যায় ভ্যালেন্স ব্যান্ডের যা এনার্জি লেভেল তার থেকে কন্ডাকশন ব্যান্ডের এনার্জি লেভেলটা অনেক উপরে, এনার্জেটিক্যালি ভেরি হাই, এবং এদের মাঝখানে এনার্জি গ্যাপ বা শক্তির পার্থক্যটা এত বেশি, যেটাকে বলা হচ্ছে নিষিদ্ধ অঞ্চল বা ফরবিডেন প্লেস। দুজনের মধ্যে শক্তির পার্থক্য অনেক বেশি। তার ফলে কোনো মতেই ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে না, ফলে তড়িৎ পরিবহন এরা করতে পারে না। এদেরকে বলা হচ্ছে তড়িতের কুপরিবাহী ব্যান্ড তত্ত্ব অনুযায়ী। আর লাস্ট হচ্ছে অর্ধপরিবাহী। অর্ধপরিবাহীর ক্ষেত্রে দেখা যায় তাদের অভিলেপনটা এমনভাবেই হয় যে তাদের এই ভ্যালেন্স ব্যান্ডের সাথে কন্ডাকশন ব্যান্ডের শক্তির পার্থক্যটা খুব কম, ফরবিডেন প্লেসের মতো নয়, খুব কম শক্তির পার্থক্য। তার ফলে যদি আমরা এটাকে কোনো তড়িৎ শক্তি ছাড়া অন্য কোনো শক্তি দিই, বাইরে থেকে তাপ শক্তি দিলাম বা আলোক শক্তি দিলাম, তখন দেখা যায় ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনগুলো খুব সহজেই সেই শক্তি গ্রহণ করে কন্ডাকশন ব্যান্ডে চলে যায়। বা যদি এখানে অতিরিক্ত ইলেকট্রন চলে আসে, সেই ইলেকট্রনগুলো ভ্যালেন্স ব্যান্ডে থাকতে পারে না, তারা প্রবাহিত হয়ে যায় কন্ডাকশন ব্যান্ডে। ফলে বাহ্যিক শক্তির প্রভাবে বা বাহ্যিক প্রভাবে এরা তড়িৎ পরিবাহী হয়ে ওঠে। সাধারণ অবস্থায় কিন্তু ভ্যালেন্স ব্যান্ডেই ইলেকট্রনগুলো থাকে, এরা তড়িৎ পরিবহন করতে পারে না। কিন্তু যেই বাহ্যিক শক্তি চলে আসে তখনই ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রনগুলো কন্ডাকশন ব্যান্ডে চলে যায়, ফলে এরা তড়িৎ পরিবাহী হয়ে ওঠে এবং তড়িৎ পরিবহন করতে শুরু করে। তো এদের বলা হচ্ছে অর্ধপরিবাহী। তাহলে এইটা হচ্ছে ব্যান্ড তত্ত্ব। এই ব্যান্ড তত্ত্ব থেকে পরিবাহী, কুপরিবাহী বা অর্ধপরিবাহী সম্পর্কে ব্যাখ্যা পাওয়া যায়। আমাদের ব্যান্ড তত্ত্বটা এইটুকু জানলেই চলবে। তাহলে এটা হলো কেলাসের তড়িৎ ধর্ম। সুতরাং তার উপর ভিত্তি করে আমরা পরিবাহী, অর্ধপরিবাহী বা কুপরিবাহীর তার কারণ, তাদের পরিবাহিতার কারণ আমরা ব্যাখ্যা করতে পারি। এটা গেল তড়িৎ ধর্ম। এবার আসছি কেলাসের চৌম্বক ধর্ম। আমরা সাধারণ চৌম্বক ধর্ম বলতে যেটা বুঝি, নর্থ পোল আর সাউথ পোল দ্বারা আকর্ষণ বিকর্ষণ, এটা ঠিক সেক্ষেত্রে ঠিক এখানে সেরকম ব্যাখ্যাটা নয়। এখানে চৌম্বক ধর্ম বলতে বোঝাচ্ছে যে কোনো কেলাস চৌম্বক ক্ষেত্র দ্বারা কীভাবে প্রভাবিত হয়। কোনো কেলাস চৌম্বক ক্ষেত্র দ্বারা কীভাবে প্রভাবিত হয়। যেমন আমরা যদি একটা সলিনয়েড তৈরি করি, একটা সলিনয়েড বলতে একটা এরকম পাকানো তড়িৎ পরিবাহী, সেখানে তড়িৎ পরিবহন করছি এবং তড়িৎ পরিবাহের চৌম্বক ফল অনুযায়ী এর মাঝখানে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে। এটা অধিক প্রাবল্যের অঞ্চল, এটা কম প্রাবল্যের অঞ্চল। এবারে যদি আমরা কেলাসগুলোকে এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখি, তাহলে সেই কেলাসটা চৌম্বক ক্ষেত্র দ্বারা কীভাবে প্রভাবিত হয়, কীভাবে চৌম্বক ক্ষেত্রটাকে রেসপন্স করে, সেটা বোঝার জায়গাটাই আমাদের এখানে চৌম্বক ক্ষেত্র হিসেবে বুঝতে হবে। আমরা সেটা এখানে বুঝবো। চুম্বক দ্বারা আকৃষ্ট হলো কি না হলো সেটা মেন ব্যাপার না। মেন ব্যাপারটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র দ্বারা কীভাবে প্রভাবিত হয়। মোটামুটি চৌম্বক ধর্ম উপর ভিত্তি করে আমরা 5 রকম কেলাসের কথা জানবো: ডায়াম্যাগনেটিক কেলাস, প্যারাম্যাগনেটিক কেলাস, ফেরোম্যাগনেটিক, ফেরিম্যাগনেটিক অ্যান্ড আ স্পেশাল ওয়ান অ্যান্টি ফেরোম্যাগনেটিক। কীরকম? সম্পূর্ণ চৌম্বক ধর্মগুলো ডিপেন্ড করে ইলেকট্রনগুলোর ঘূর্ণনের উপরে। যোজক কক্ষ বা শেষ কক্ষে যে ইলেকট্রনগুলো থাকে সেই ইলেকট্রনগুলোর ঘূর্ণনের উপরে। মোটামুটি আমরা 5টা যোজক কক্ষক এঁকে রেখে দিলাম, তাহলে আমাদের বুঝতে সুবিধে হবে যে কিভাবে এরা অবস্থান করে। যেমন প্রথমে আসছে ডায়াম্যাগনেটিক। ডায়াম্যাগনেটিক কেলাসের ক্ষেত্রে দেখা যায় তাদের যে যোজক কক্ষে ইলেকট্রনগুলো থাকে প্রত্যেকটা ইলেকট্রন পেয়ার্ড কন্ডিশনে থাকে, মানে জোটবদ্ধ অবস্থায় থাকে, লাইক দিস, পেয়ার্ড হয়ে থাকে। ফলে একটার ঘূর্ণন অন্যটার ঘূর্ণনের বিপরীত। এজন্য দুটো ইলেকট্রনের সামগ্রিক চৌম্বক ভ্রামক শূন্য হয়। আমরা তো জানি কোনো পার্টিকেল নিজের ঘূর্ণন দ্বারা আকর্ষণ সৃষ্টি করতে পারে,
তো এখানে ইলেকট্রনগুলোর ঘূর্ণন যেহেতু বিপরীত, তার জন্য কী হচ্ছে, প্রত্যেকের চৌম্বক প্রাবল্যকে বিনষ্ট করে দেয়, তাই টোটাল মোট চৌম্বক ভ্রামক শূন্য হয়। এর ফলে যখন আমরা এই জাতীয় পদার্থকে, ডায়াম্যাগনেটিককে আমরা যখন কোনো চৌম্বক ক্ষেত্রে রাখবো, দেখব এই চৌম্বক ক্ষেত্রের সাপেক্ষে মোট পদার্থটা সম মেরু বিশিষ্ট হয়ে যায়। মানে যে মেরুতে অবস্থান করবে পদার্থটা, ঠিক সেম মেরু এখানে তৈরি হয়। তার ফলে দেখা যায় এই সমস্ত পদার্থগুলো যাদের সবকটা ইলেকট্রন পেয়ার্ড আপ, তারা অধিক প্রাবল্য থেকে কম প্রাবল্যের দিকে সরে যায়, মানে বলা যেতে পারে চৌম্বক ক্ষেত্র দ্বারা বিকর্ষিত হয়। তাহলে যে সমস্ত কেলাস চৌম্বক ক্ষেত্র দ্বারা বিকর্ষিত হয় তাদেরকে বলা হচ্ছে ডায়াম্যাগনেটিক কেলাস, এবং ডায়াম্যাগনেটিক কেলাসের ইলেকট্রনগুলো সবকটা জোড় অবস্থায় থাকে এবং পরস্পর বিপরীত ঘূর্ণনে থাকে। এক্সাম্পল দিতে পারি টাইটানিয়াম ডাইঅক্সাইড, সোডিয়াম ক্লোরাইড, কঠিন বেনজিন, এছাড়া ধাতুদের মধ্যে জিঙ্ক এবং কপার। যদি চৌম্বক ক্ষেত্রে রাখি, এরা কিন্তু চৌম্বক ক্ষেত্র দ্বারা বিকর্ষিত হবে। সোনার ক্ষেত্রেও তাই। তা এরা সবাই হচ্ছে ডায়াম্যাগনেটিক পদার্থ। এবার আসছি প্যারাম্যাগনেটিক পদার্থ। প্যারাম্যাগনেটিক পদার্থ কি? প্যারাম্যাগনেটিক কেলাস বা প্যারাম্যাগনেটিক পদার্থগুলো হচ্ছে সেই সমস্ত পদার্থ যারা চৌম্বকত্ব দ্বারা ক্ষীণভাবে আকর্ষিত হয়। তাদের আকর্ষিত হয় চৌম্বকত্ব দ্বারা, কিন্তু আকর্ষণের পরিমাণটা খুব ক্ষীণ, খুব কম। কেন? তার কারণটা হচ্ছে এদের যোজক কক্ষে যে আনপেয়ার্ড ইলেকট্রনগুলো থাকে, সেই আনপেয়ার্ড ইলেকট্রনের সংখ্যা কম। সবাই আনপেয়ার্ড থাকে না, এবং কিছু আনপেয়ার্ড থাকে এবং সেই আনপেয়ার্ড ইলেকট্রনের সংখ্যা কম। যেমন এই চিত্রটা দেখা যায়। তার ফলে এরা চৌম্বকত্ব দ্বারা আকর্ষিত হয়, কিন্তু ক্ষীণভাবে আকর্ষিত হয়, তাই এদের বলা হচ্ছে প্যারাম্যাগনেটিক। ফর এক্সাম্পল O2, আমরা যদি অক্সিজেনের মলিকুলার অরবিটাল থিওরি দেখি, তাহলে দেখব O2-র মধ্যে দুটো আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, মাত্র দুটো। যেমন Cu+2, Cu+2-র ক্ষেত্রেও একই কন্ডিশন, এক্সাইটেড স্টেটে একটা আনপেয়ার্ড ইলেকট্রন থাকে। তার জন্য কি হয়, এই একটা আনপেয়ার্ড ইলেকট্রন, দুটো আনপেয়ার্ড ইলেকট্রন থাকার জন্য এরা চৌম্বকত্ব দ্বারা খুব ক্ষীণ আকর্ষিত হয়। ফর এক্সাম্পল Fe+3, এর 5টা আনপেয়ার্ড ইলেকট্রন, কিন্তু আনপেয়ার্ড ইলেকট্রনগুলোর মধ্যে প্রত্যেকের কিন্তু ঘূর্ণন একই দিকে নয়, ফলে এও কিন্তু চৌম্বকত্ব দ্বারা ক্ষীণভাবে আকর্ষিত হয়। তাই এরা হচ্ছে প্যারাম্যাগনেটিক কেলাস। তাহলে সেকেন্ড পেলাম আমরা প্যারাম্যাগনেটিক কেলাস যারা চৌম্বকত্ব দ্বারা ক্ষীণভাবে আকর্ষিত হয়। নাম্বার 3, ফেরোম্যাগনেটিক, বা একে বাংলাতে বলে অয়স্চুম্বক। বলছে যারা চৌম্বক ক্ষেত্র দ্বারা তীব্রভাবে আকর্ষিত হয়। অর্থাৎ এই সমস্ত পদার্থগুলো বা এই সমস্ত কেলাসগুলোয় প্রত্যেকটা ইলেকট্রন, তাদের ঘূর্ণন একই দিকে থাকে, এদের বলে ফেরোম্যাগনেটিক। এরা প্রত্যেকটা ইলেকট্রনের ঘূর্ণন একই দিকে থাকে, এবং তার ফলে কী হয়, প্রত্যেকের ভ্রামক বা চৌম্বক ভ্রামক একই দিকে হয়, এবং একটা রেজাল্ট্যান্ট চৌম্বক ভ্রামক এরা তৈরি করতে পারে, কার্যকারী চৌম্বক ভ্রামক তৈরি করতে পারে। এই জন্য এরা চৌম্বক ক্ষেত্র দ্বারা তীব্রভাবে আকর্ষিত হয়, তাদের বলা হচ্ছে ফেরোম্যাগনেটিক। যেমন আয়রন, কোনো আয়রন কেলাস নয়, আয়রন। যেমন কোবাল্ট, যেমন নিকেল, যেমন ক্রোমিক অক্সাইড একটা যৌগ, এরা সবাই কিন্তু চৌম্বক ক্ষেত্র দ্বারা তীব্রভাবে আকর্ষিত হয়, তাই এদের বলা হচ্ছে ফেরোম্যাগনেটিক। এবার আসছি ফেরিম্যাগনেটিক। ফেরিম্যাগনেটিক পদার্থ, এদের ক্ষেত্রে ঠিক ফেরোম্যাগনেটিক পদার্থের মতো আনপেয়ার্ড ইলেকট্রন সংখ্যা বা নিঃসঙ্গ ইলেকট্রন সংখ্যা অনেক বেশি, অনেক বেশি। কিন্তু মুশকিলটা হচ্ছে কিছু কিছু নিঃসঙ্গ ইলেকট্রনের ঘূর্ণন সম্পূর্ণ বিপরীত দিকে। যে পরিমাণ ইলেকট্রন ক্লকওয়াইজ ঘোরে, সমপরিমাণ ইলেকট্রন অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে না, কিন্তু কিছু ইলেকট্রন অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে। ফলে যারা বিপরীত ঘূর্ণন সৃষ্টি করে তাদের চৌম্বক ভ্রামক বিপরীত হয়। ফলে সেই বিপরীত চৌম্বক ভ্রামক কিছু ইলেকট্রনের চৌম্বক ভ্রামককে নষ্ট করে দেয়, ফলে কার্যকারী চৌম্বক ক্ষেত্রটা বা চৌম্বক ভ্রামকটা কম হয়। তার জন্য ফেরিম্যাগনেটিক সেই সমস্ত পদার্থ যারা চৌম্বক ক্ষেত্র দ্বারা ক্ষীণভাবে আকর্ষিত হয়, যাদের প্রচুর আনপেয়ার্ড ইলেকট্রন, বিজোড় ইলেকট্রন বা নিঃসঙ্গ ইলেকট্রন, কিন্তু চৌম্বক ক্ষেত্র দ্বারা ক্ষীণভাবে আকর্ষিত। তার কারণ হচ্ছে সবার ঘূর্ণন একই দিকে নয়। এদেরকে বলছি আমরা ফেরিম্যাগনেটিক পদার্থ। প্যারাম্যাগনেটিক আর ফেরিম্যাগনেটিকের পার্থক্য হচ্ছে প্যারাম্যাগনেটিক আনপেয়ার্ড ইলেকট্রনের সংখ্যা কম, ফেরিম্যাগনেটিক আনপেয়ার্ড ইলেকট্রনের সংখ্যা বেশি। আর সাদৃশ্য কি, দুজনেই চৌম্বকত্ব দ্বারা খুব ক্ষীণভাবে আকর্ষিত হয়। এবং শেষ আসছি অ্যান্টি
ফেরোম্যাগনেটিক। অ্যান্টি ফেরোম্যাগনেটিকের ক্ষেত্রেও তাই, নিঃসঙ্গ ইলেকট্রনের সংখ্যা প্রচুর নিঃসঙ্গ ইলেকট্রনের সংখ্যা, কিন্তু প্রত্যেকটা ইলেকট্রনের ঘূর্ণন অপর ইলেকট্রনের ঘূর্ণনের বিপরীত। অর্থাৎ যে পরিমাণ ইলেকট্রন ক্লকওয়াইজ ঘুরবে ঠিক সমপরিমাণ ইলেকট্রন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। তার ফলে নিঃসঙ্গ ইলেকট্রন থাকা সত্ত্বেও লব্ধি চৌম্বক ভ্রামক শূন্য হয়, অর্থাৎ চুম্বক ক্ষেত্র দ্বারা এরা প্রভাবিত হয় না। তাই এদেরকে বলা হচ্ছে অ্যান্টি ফেরোম্যাগনেটিক পদার্থ। এই হলো ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক, ফেরিম্যাগনেটিক আর অ্যান্টি ফেরোম্যাগনেটিকের সঙ্গে সম্পর্কিত ব্যাখ্যা। আমরা একটা অ্যান্টি ফেরোম্যাগনেটিকের এক্সাম্পলও নিয়ে রাখতে পারি। জেনারেলি ম্যাঙ্গানিজের যে যৌগগুলো বা যে অক্সাইডগুলো হয় সেগুলো সবই হচ্ছে অ্যান্টি ফেরোম্যাগনেটিক। এমনি ম্যাঙ্গানিজের 5টা নিঃসঙ্গ ইলেকট্রন, তার সাথে অন্য মৌল যোগ হওয়ার ফলে নিঃসঙ্গ ইলেকট্রনের সংখ্যা বাড়ে, কিন্তু মুশকিলটা হচ্ছে প্রত্যেকটা নিঃসঙ্গ ইলেকট্রন একটা আরেকটার সাথে স্পিন অপোজিট হয়ে যায়। তার ফলে এদের মধ্যে কোনো নেট চৌম্বক ভ্রামক বা লব্ধি চৌম্বক ভ্রামক তৈরি হয় না, ফলে জিরো হয়ে যায়। এটা হচ্ছে অল অ্যাবাউট চৌম্বক ধর্ম বা ম্যাগনেটিক প্রপার্টি। তো কেলাসের তড়িৎ ধর্ম আর চৌম্বক ধর্ম নিয়ে আমরা দেখলাম। এখান থেকে শর্ট কোশ্চেন আসে, সংজ্ঞা আর এক্সাম্পল। এমসিকিউ এর জন্য এক্সাম্পলগুলো আমাদের খুব ভালো করে দেখতে হবে। সেই এক্সাম্পলগুলো কিন্তু অনেকাংশে অনেক জায়গাতে দেয়, এগুলো আমাদের মনে রাখতে হবে। এটা হচ্ছে অল অ্যাবাউট ক্রিস্টাল অ্যান্ড ইলেকট্রিক্যাল অ্যান্ড magnetic property of any crystal.